প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে এসএটিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি টাইলক্স সুবাসিত হাইজিনিক ক্লিনার প্রেজেন্টস ফ্রাইডে নাইটে। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি বরাবরের মতো। আর আমি একা থাকলে তো হবে না, ফ্রাইডে নাইটকে জমজমাট করতে আমার সঙ্গে আছেন একজন ভীষণ 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 প্রিয় মানুষ। যদি প্রফেশনালি অ্যাক্টিং করার কথা বলি তাহলে ক্যারিয়ারটা গিয়ে 2 দশকে গিয়ে ঠেকেছে। তবে যত সময় যাচ্ছে তিনি যেন ডানা মেলে নতুন নতুন রূপে আমাদের কাছে হাজির হচ্ছেন। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, এরকম এক্সাম্পলকে সেট করেছে রিসেন্টলি আমাদের সবার প্রিয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনয় শিল্পী রুনা খান। ওয়েলকাম টু ফ্রাইডে নাইট। থ্যাংক ইউ, এত সুন্দর করে স্বাগত জানলে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আপু, ভীষণ ভালো লাগছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শাড়িতে সবসময়ই আপনাকে খুব বেশি সুন্দর লাগে, এটা আলাদা করে বলার কিছু নেই। আমি একটু কাজের প্রসঙ্গে চলে যেতে চাই, যেটা আমরা সবাই জানি যে সামনেই আমাদের জন্য অপেক্ষা করছে নীলপদ্ম। নীলপদ্মের নীলাকে আজকে পেয়েছি, তাই নীলার গল্প শুনবো। নীলপদ্মের নীলা হয়ে ওঠাটা একটু শুনে। নীলাম একজন যৌনকর্মী। তোমরা যদি দৌলদিয়ার কথা, আমার ধারণা অনেকেই জানে, হয়তো তুমিও জেনে থাকবে যে এশিয়া উপমহাদেশের সবচাইতে বড় যৌনপল্লীর মধ্যে ওটা একটা। এবং তৌফিক এলাহি এই বিষয়টা নিয়ে তিনি অনেক গবেষণা করেছেন। তারপর তিনি এই চলচ্চিত্রটা নির্মাণে হাত দিয়েছেন। যেটা হয়েছে যে নীলার মধ্য দিয়ে তিনি আসলে ওই সম্প্রদায় বলতে আমি বলতে চাচ্ছি যে যারা যৌনকর্মী, তাদের জীবন, তাদের আর্থসামাজিক অবস্থান, তাদের সংগ্রাম, মানে তাদের দৃষ্টিভঙ্গি, তারা আসলে সমাজকে কিভাবে দেখেন, সমাজ তাদেরকে কিভাবে দেখে, বা তাদের সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, সেই সাথে সাথে তো এত কিছু যখন আসবে তখন তো সেই মানুষগুলোর মনস্তত্ত্বও চলে আসবে। তো এরকম একটি গল্প, খুব সরল একটি গল্প লাবণ্য। এখানে খুব জটিল করে কিছু বলবার চেষ্টা করেননি পরিচালক, সেটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে তিনি একটা মেয়ের জার্নি বলেছেন, যার পেশাগতভাবে সে যৌনকর্মী, এবং সেই মেয়েটার মধ্য দিয়ে সেই সম্প্রদায়, তার আশেপাশের পুরো সম্প্রদায়ের জীবন, সংগ্রাম, আর্থসামাজিক অবস্থান সবকিছু বলতে চেয়েছেন। এবং সবশেষে আসলে যে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে আমরা তাদেরকে কিভাবে দেখছি, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা আসলে কি, সেটাও সেই বার্তাটাও উঠে এসেছে। বার্তাটা মানে হচ্ছে সেই দৃষ্টিভঙ্গিটা উঠে। ওকে, একটা পোর্শন দৌলতদিয়ায় শুটিং হয়েছে, আপনি সেখানে থেকেছেন। হ্যাঁ, ঠিক। সেখানে এক্সপিরিয়েন্সগুলো কেমন হলো? মানে যত জনের কাছে আমি শুনেছি যে ওই জায়গাটাকে দেখেছেন, খুব মর্মান্তিক বর্ণনা। আপনার এক্সপিরিয়েন্সটা কীরকম, কিভাবে দেখলেন? আমার অভিজ্ঞতাটা না ভীষণ সুন্দর বলতে, আমরা 3 দিন ওখানে কাজ করেছি। সারাদিন মেয়েরা এসে আমার সাথে গল্প করছে, ওদের ঘর থেকে ধরো আচার নিয়ে আসছে, একটু চানাচুর মেখে নিয়ে আসছে খাবার জন্য। এবং শীতের সময় শুটিং হয়েছিল, আমার মনে আছে 2023-এর জানুয়ারির দিকে। আমি খুব বেশি গরম কাপড় নিয়ে যাই, মানে যতটা নিয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল যে আরও অনেক ঠান্ডা। তো ওরা ওদের ঘর থেকে ওদের গরম কাপড়, শাল, সোয়েটার বের করে দিচ্ছে। বা একটা দৃশ্যের সময় হয় না যে অনেক আর্টিস্ট মিলে একটা দৃশ্য আছে, সেখানে তারাও কেউ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। তো ওরা পরিচালককে বলছিলেন যে না, আমরা তো আসলে এভাবে কথা বলি না, বা যখন আমাদের বিচার বা আসর বসে বা একসাথে কোনো বসে তখন আসলে এভাবে হয় জিনিসটা। তো পুরো টিমকে তারা এত সহযোগিতা করেছেন। এবং মজার বিষয় হচ্ছে যে যেটা তুমি বলছিলে যে আমার পেশাগত অভিনয় জীবন শুরু, এখানে ওই প্রসঙ্গটাও চলে আসবে যে আমার পেশাগত অভিনয় জীবন শুরু হয়েছিল সিসিমপুর দিয়ে। আমি 2005-এ সিসিমপুরে কাজ শুরু করেছিলাম এবং টানা 10 বছর আমি কাজ করেছি, 2015 পর্যন্ত। ওখানকার শতাধিক পর্ব ছিল। হ্যাঁ, মানে বহু মেয়ে আমাকে এসে সিসিমপুরের কথা বলছিল এবং তারা আমাকে সুমনা নামে ডাকছিল, গল্প করছিল, আমার সাথে ছবি তুলছে। তুমি না সারাটা দিন দেখে মনে হবে আমার কেমন অনুভূতি হয়েছিল, আমি তোমাকে একদম স্পষ্ট করে বলতে পারবো যে আমার দাদুর বাড়ি, নানুর বাড়ি তো গ্রামে, মির্জাপুরে। আমরা যখন
ছোটবেলায় ঈদের সময় বা বার্ষিক পরীক্ষার পরে দাদুর বাড়িতে নানুর বাড়িতে যেতাম, তখন হয় না যে পাড়ার সব ছেলে মেয়েরা বন্ধুরা এসে গল্প করে খেলে একসাথে, মানে আমাকে পেয়ে ওদের মনে হয় সেরকম একটা ব্যাপার হলো। আর দিনে ওদের তেমন কাজ থাকে না, দিনে ওরা মানে একটু ফ্রি থাকে নিজেদের রান্না বাড়া, এবং সারাদিনে শুটিংয়ের সময়টা ওরা এসে পাশে থাকছে, গল্প করছে। আমি এই জিনিসটা এই জন্য বললাম যে আমার না সারাদিন ওদের দেখে, ওদের সাথে থেকে একদমই ওদেরকে কোনোভাবেই আমার তোমার থেকে আলাদা কোনো মানুষ মনে হয়নি। আমাদের মতোই হাসছে, গল্প করছে। যেটা আমাদের একটা মাইন্ডসেট আছে যে অস্পৃশ্য, হ্যাঁ, এটা একেবারে সেটাই আমি বলতে চাইছি, এটা আমাদের ভাবনা। ওটা আমার কাছে বরং মনে হয়েছে যে ওটা ওর একটা কাজ, মানে এখানে তুমি উপস্থাপিকা হিসেবে কাজ করছো বা আমি আজকে এখানে অভিনয় কর্মী হিসেবে এসেছি, ওটাও ওদের কাজ। এছাড়া ওরা মানুষগুলো একদমই আমাদের মতো হাসে, আমাদের মতো টিভি দেখে, সিনেমা দেখে, এবং ওদের ওখানে শাকিব খান ভীষণ পপুলার, মানে শাকিব খান সব জায়গায় পপুলার। হ্যাঁ, মানে এরকম আর কি। যে কোনো সিচুয়েশন জয় করার জন্য আমাকে কনফিডেন্স দেয় সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সামনে দেখতে পাচ্ছেন একটা মিস্ট্রি বক্স আছে, সামথিং মিস্টেরিয়াস গোয়িং টু বি হ্যাপেন্ড। এর মধ্যে কিছু একটা রাখা আছে, এই যে সাইডে পাঞ্চ করা আছে, এই পাঞ্চের ভেতর দিয়ে হাত দিয়ে টাচ করে বুঝতে হবে যে এর মধ্যে কি আছে। আই মিন গেস হোয়াট। আচ্ছা, মানে আমাকে চোখ টোক বন্ধ রাখতে হবে? হ্যাঁ, দেখা যাবে না। আই হোপ ইউ আপনি চিট করবেন না। ওকে, দেবো তাই তো? হ্যাঁ। আচ্ছা, আগে একটু বলো, মানে কোনো ইয়ে না তো, হার্মফুল কিছু না? এটা একটা ফল, এটা আতা ফল। ও মাই গড, দাঁড়াও। এটা আমার এটা আমার সবচাইতে প্রিয় ফলের একটা। একটু আগে তোমাকে বলছিলাম আমার বাড়ি টাঙ্গাইলে, আমার দাদুর বাড়িতে আতাফল গাছ ছিল, এবং আব্বু যখন যেত তখন মানে ব্যাগ ভরে আমার দাদু দিয়ে দিত, এবং অর্ধেক ফেলে দিতে হতো, কারণ অনেকগুলোর চাপে যেগুলো পাকা থাকতো ওগুলো একদম গলে যেত। আমার সবচাইতে পছন্দের ফলের মধ্যে এটা আতা ফল। আমি জীবনে প্রথম শুনলাম যে আম বাদে, মানে মজার রসালো ফল বাদে কারো আতা ফল মানে ফেভারিট। এটা তুমি খেয়েছো কখনো? আমি খেয়েছি। এটা ভেতরে একটা দানা দানা আর বিচিগুলো মানে ও মিষ্টি। আমার বাড়িতে, আমার দাদুর বাড়িতে যেটা ছিল, আমার মজার বিষয় হচ্ছে যে আমার দাদুর বাড়িতে সব রকমের ফল গাছ ছিল, মানে লিচু, আম, জাম তো, কাঁঠাল, এগুলো তো খুব কমন। যেগুলো খুব প্রচলিত না, আশফল, লিচু, জাম্বুরা, আতা ফল, মানে আচ্ছা, মনে করেন এটা আমরা টাঙ্গাইলে আপনার দাদু বাড়ি গিয়ে আপনার জন্য নিয়ে এসেছি, আপনাকে গিফট করে দিলাম। যেটা আমি ধরার সাথে সাথে বুঝে ফেলেছি, ও এটা আতা ফল। ওকে, এখানে হ্যাঁ, এবারে অপশন 2। এটা ডালিম। এটা আমার দাদির, আমার এই গাছটা আমার দাদুর বাড়িতে ছিল। আমি এর মধ্যে বড় হয়েছিলাম বন্য, সো আমাকে। আর আমার মনে হয় আপনি যেভাবে মানে ওজন কমিয়ে ফেলেছেন, আপনার নিত্য সঙ্গী ছিল ফলমূল নাকি? নিত্য সঙ্গী ফলমূল, তবে সেটা আমি খুব, যেমন আতা ফলটা ঢাকাতে খুব বেশি পাওয়া যায় না। হ্যাঁ, আমার খাবারের তালিকায় আসলে সেই সমস্ত খাবার থাকে যেগুলো হাতের কাছে খুব পাওয়া যায়, সেটা শাকসবজি, ফলমূল সবই এরকম আর কি। হ্যাঁ, ওকে। আতা ফল নিয়ে আপনার কাছে একটা ছড়া শুনতে চাই, যেহেতু প্রিয় ফল। ওই আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ, এত ডাকি তবু কথা কয় না কেন বউ। একদম সবকিছু সাথে সাথে, এক সেকেন্ডের সময় লাগে না। কারণ আমার দাদু বাড়িতে জলপাই গাছ, বড়ই গাছ, তারপর পেয়ারা আবার 2 রকমের পেয়ারা, আমি জানি না তোমরা দেখেছো কিনা। লাল পেয়ারা, ভিতরে লাল থাকে, ছোটবেলায় দেখছি। ডালিম গাছ আমি এই সব চিনি। এবং ওই যে আব্বু যখন বাড়ি যেত বা আমরা বাড়িতে যেতাম, তখন ফেরার পথে আমার দাদি যেটুকু আমরা খেতাম এরকম বস্তা বস্তা ব্যাগ ভরে ভরে সব দিয়ে দিত। আচ্ছা, ছোটবেলার গল্প শুনবো, যেহেতু আপনি দুটো অ্যান্সার একদম মানে কোনো সময় না নিয়ে সাথে সাথে দিয়েছেন। অথেন্টিক কসমেটিক ব্র্যান্ড হার্লেন স্টোরের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট হ্যাম্পার আছে, যেটা আমি অনুষ্ঠানের শেষে আপনাকে দিয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি। ঠিক আছে। আমাদের এবারের সেগমেন্ট গুগলি। ছোট ছোট কিছু মজার ধাঁধা আর কি। আমি জানি এটা রুনা খানের কাছে কোনো ব্যাপার। আমি ধাঁধায় খুব কাঁচারে বাবু, পারবো না। আচ্ছা, দেখি খুব ইজি কিন্তু। কোন মা ভাত দেয় না? মা
রুনা খান এই ব্যাপারটার সাথে যুক্ত আছেন? সিনেমা আমি বলেছিলাম কোথায় নদী আছে জল নেই, পাহাড় আছে পাথর নেই, শহর আছে মানুষ নেই। নদী আছে জল নেই। এসব তো অনেক কঠিন রে, এসব কি করছিস? নদী আছে জল নেই, মানে কোন শহর আছে মানুষ নেই। ওটা স্ক্রিনে নাকি ভুল বললাম? টিভিতে, স্ক্রিনে। রাইট ট্র্যাকে, ট্র্যাকটা ঠিক আছে। কষ্ট করে যেতে হচ্ছে তো, আমি এসব পারি না রে বাবা। নাটকে? না, নাটকে তো মানুষ আছে। নাটকে তো মানুষ আছে, হ্যাঁ। পারছি না। বলবো? হ্যাঁ, মানচিত্র। ও হ্যাঁ, আমি খুব ইটস ওকে। হ্যাঁ, ছেলেদের আছে মেয়েদের আছে, ছেলেরা লুকিয়ে বেড়ায় মেয়েরা দেখিয়ে বেড়ায়। ছেলেদের আছে মেয়েদেরও আছে, হ্যাঁ। ছেলেরা লুকিয়ে রাখে কিন্তু মেয়েরা দেখিয়ে বেড়ায়। নাথিং নেগেটিভ। কি হবে? ছেলে রুনা খানের আছে সেটা। হ্যাঁ, মেয়েদের যেটা, আমি মেয়ে যেহেতু ছেলেরা লুকিয়ে, এটাও তো পারবো না। কি চুল না, চুল তো লুকিয়ে, ছেলেরা লুকিয়ে কেন রাখবে? ছেলেদেরটা দেখা যায় না আর কি, মেয়েদেরটা দেখা যায়। পারবো না আপু, সবে খুব যাচ্ছে, তাই আগেই বলেছিলাম আমি। এটা পার্স। মেয়েরা লুকিয়ে বেড়ায়, ছেলেরা লুকিয়ে রাখে। মানি ব্যাগটা তো পকেটে রাখে, আর পার্সটা তো মেয়েরা বাইরেই রাখে। ও হ্যাঁ, দেখিয়ে বেড়ায়। তো আমার ড্রেসের সাথে ম্যাচিং করে পার্স। আচ্ছা, আমি একটু না অবাক নিজেকে নিয়ে হচ্ছি না, লজ্জিত হয়ে আর কি হবে, কারণ জীবনে কখনোই এগুলো পারিনি। স্কুলে আমাদের বন্ধুরা এরকম ধাঁধা খেলা, আমি ওর মধ্যে লাড্ডু পুড্ডু। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ছোট ছোট কিছু প্রশ্ন আছে যেগুলো নিয়ে মানুষের একটু জানতে চাওয়ার থাকে, এরকমই কিছু প্রশ্ন। রুনা খানের হিডেন ট্যালেন্ট যেটা কেউ জানে না, এখন পর্যন্ত সে রিভিল করেনি। কিচ্ছু নেই। আমার কোনো গোপন মানে গুপ্ত কোনো প্রতিভা কিচ্ছু নেই। বাড়িতে আমি প্রতিভা বলা যায় না, আমি ভীষণ অলস মানুষ। ঘুমাতে খুব ভালোবাসি, আমার কাজ না থাকলে আমি 9-10 ঘন্টা ঘুমাই। আমি সিনেমা দেখতে খুব ভালোবাসি। এগুলো কোনোটাই তো ট্যালেন্ট না, এগুলো হচ্ছে আমার জীবন চর্চা, মানে অভ্যাস আর কি, রুটিন। আচ্ছা, এরকম কোনো একটা জীবন চর্চার মধ্যে অভ্যাস যেটা মানুষে জানে না রুনা খান সম্পর্কে? সেটাও কি জানেই তো, এখন কথা টথা না রে, কিছু নেই। আচ্ছা, জীবনের সব থেকে বিব্রতকর পরিস্থিতি? কোনো কিছু বিব্রত করেনি এত বছরে? এটা হয়, ওকে, মেনে নিলাম আমি। আচ্ছা, এরকম তো অনেক অভিনয় শিল্পীর ক্ষেত্রেই হয় যে তাকে কাস্ট করা হলো কিন্তু দেখা গেল যে ফাইনালি তাকে বাদ পড়তে হলো। এটা কি রুনা খানের সাথে হয়েছে কখনো? এটা বিব্রতকর কেন হবে? এটা আমাদের এখানে নিত্য নৈমিত্তিক ঘটনা, এটা একটা প্রতিদিনের ঘটনা। এটাতে যদি মানুষ বিব্রত হয়, হ্যাঁ এরকম হয়েছে, হ্যাঁ, তো তাহলে তুমি বলতে পারো যে আমাকে বিব্রত করা খুব মুশকিল। আচ্ছা, এরকম হয়েছে মানে অসংখ্য নাটক, তো নাটক, সিনেমা 6 মাস জুড়ে, বছর জুড়ে কথা হয়েছে, তারপরে শেষ মুহূর্তে গিয়ে কাস্টিং। আপনি প্রিপারেশন নিয়েছেন? হ্যাঁ, এবং প্রচুর নাটকে এরকম। এবং আমি সবসময় একটা কথা বলি যে যখন আমার পরিবার বা বন্ধুদের সাথে কথা বলি, হয় না যে জিজ্ঞেস করে তোর শুটিং কবে বা কোন কাজ আছে সামনে, আমি বলি যে আমাদের কাজের ধরনটা এমন যে যখন আমি শুটিং শেষ করলাম তখন কাজটা আমার, তার আগ পর্যন্ত, কারণ আমার এই 20 বছরের ক্যারিয়ারে অসংখ্য অগণিত কাজ কথা বলে আর হয়নি। সো শুটিং না হওয়া পর্যন্ত কোনো কাজকে আমি আমার কাজ মনে করি না। এবং ধরো যত কাজ আমি করেছি এর চাইতে 100 গুণ কাজের স্ক্রিপ্ট আমি জানি, সেটা বিজ্ঞাপন এবং নাটক সকল কিছু মিলে, কারণ আমার কাছে এসেছে। কোনো একটাতেও আপনি কষ্ট পাননি? না, একদমই না। ওটা কেন কষ্ট পাবো? মানে হয় না যে একটা চরিত্রের জন্য আমি অনেক প্রিপারেশন নিলাম কিন্তু সামহাউ সেটা ফাইনাল মোমেন্টে ক্যান্সেল করা হলো বা এরকম কিছু? না রে বাবু, কারণ আমার ভাবনার ইয়েটা খুব পরিষ্কার। আমি একটু বিশ্বাসী মানুষ, তো আমার বিশ্বাসটা খুব স্ট্রং যে যা আমার জন্য আছে সেটা আমার কাছে আসবেই। সেটা তুমি কাজ বলো, পরিবার বলো, ব্যক্তি জীবন বলো, সবই
আমার জন্য নির্ধারিত আছে, যেটা শেষ পর্যন্ত হয়নি ওটা আসলে আমার জন্য ছিল না, শেষ। ওকে, তার মানে জীবনে কোনো রিগ্রেটও নেই। একদম, এই জন্যই তো তুমি বললে বিব্রত, আমি অবাক। বিব্রত না, না আমাকে বিব্রত করা, রিগ্রেট আমি হই না। এমন অনেক ঘটনা আছে জীবনে যে ধরো আজ থেকে 10 বছর আগে বা 20 বছর আগে কোনো একটা কাজ করেছি, তখন মনে হয়েছে যে ওটা ঠিক করছি। আমি জীবনে আমার নিজের মনে হচ্ছে ভুল করছি, এরকম মনে করে কোনো কাজ আমি করিনি। তখন মনে হয়েছে ঠিক করছি, কিন্তু 5 বছর পরে গিয়ে মনে হয়েছে একটু বেশি রিয়াক্ট করেছিলাম বা ওটা না করলেও পারতাম। 5 বছর পরে মনে হয়েছে, মানে আমার মনে হচ্ছে ভুল, তারপর আমি করব, আমার জীবনে আমি কিচ্ছু করিনি। আচ্ছা, এখন রুনা খান যদি জার্নালিস্ট হয়ে যায়, আমি কয়েকজন আর্টিস্টের নাম বলবো, তাদেরকে কি প্রশ্ন করবে? অপূর্ব, নিশো। আসলে অপূর্ব, নিশো আমরা একদম কাছাকাছি সময়ে সবাই কাজ শুরু করেছিলাম। তো এই যে নিশো তো দুজনেই মডেল ছিল, অপূর্ব নিশো। তারপরে যে অভিনেতা হয়ে ওঠার জার্নিটা, নিশো এত ভিন্ন ভিন্ন রকম চরিত্রে কাজ করেছে এবং বেশিরভাগ চরিত্রই এত সুন্দরভাবে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় এনেছে, সেটা দেখে আমার ভীষণ ভালো লাগে। মানে অপূর্বর যেমন কোনো রোমান্টিক নাটকে, মানে অপূর্বকে দেখে, অপূর্বর চোখ দেখে তো মেয়েরা প্রেমে পড়ে যায়। সো ওটা যেমন একটা রকমের ভীষণ ভালো লাগা, মানে একটা মানুষ খুব সহজ ব্যাপার না, কিন্তু অনেক কঠিন ব্যাপার। আপনি কি প্রেমে পড়েছিলেন কিনা চোখের এই কারিশমা দেখে? দর্শকরা যদি পর্দায় অপূর্বর চোখ দেখে প্রেমে পড়ে যায়, তাহলে অপূর্ব আমার হাত ধরে চোখের দিকে তাকিয়ে কথা বলছে, আমি কেন প্রেমে পড়বো না? প্রেমে না পড়াটা কি অস্বাভাবিক না? ওকে, আপনারা জার্নালিস্ট শ্রদ্ধেয় যারা আছেন, একটা নতুন ক্যাপশন, অপূর্বর প্রেমে মজেছেন রুনা খান, তাই না? জয়া আহসান। ও, জয়াপা হচ্ছে আমার কাছে, জয়াপার জায়গাটা আমার কাছে এখানে, মানে সকল কিছুর ঊর্ধ্বে, অনেক কিছুর ঊর্ধ্বে। এবং সেটা এই জন্য যে একটা মানুষের ধৈর্য, ধারাবাহিকতা, ব্যক্তিত্ব এবং কাজের প্রতি ভালোবাসা, এতগুলো জিনিসের সমন্বয় একটা মানুষের মধ্যে। আর তিনি দেখতে যে ভীষণ অপূর্ব রূপবতী, সেটাকে আমি আলাদা করে বলতে চাই না, কারণ ওখানে তার তেমন কোনো কৃতিত্ব নেই, সৃষ্টিকর্তা বানিয়ে পাঠিয়েছেন। আন্টি ভীষণ সুন্দর, সেজন্য জয়াপু, কান্তা ওরা সুন্দর। কিন্তু জয়াপুর ধৈর্য, জয়াপুর মেধা, এবং সেই মেধাকে তিনি চর্চা করতে 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 এমন একটা জায়গায় নিয়েছেন যেটা যে কোনো মানুষের মুগ্ধ হয়ে যাবার মতো। আমি মুগ্ধ হই প্রতিদিন, প্রতিনিয়ত। ওকে, রুনা খানের ছোটবেলা থেকে একটু ছোট্ট করে আমি ঘুরে আসতে চাই। ছোটবেলায় সব থেকে এক্সট্রিম দুষ্টুমি কি করা হয়েছিল? অনেক কিছু, অনেক কিছু। আব্বুর টাকা চুরি করতাম, আম্মুরটা করতে পারতাম না, কারণ আমার মার হিসাব একদম 1 টাকা নিলেও ধরে ফেলতো, আর আব্বুর 10 টাকা 5 টাকা নিলেও ধরতে পারতো না। জীবনে প্রেম কতবার এসেছে? প্রেম তো সুন্দর জিনিস, এসেছে। আচ্ছা, হয়েছে কতবার? আমার দিক থেকে হয়েছে এরকম প্রেমের সংখ্যা আসলে দুটো। আচ্ছা, আর দুজনের দিক থেকেই হয়েছে এরকম? আমার যাদের সাথে হয়েছে ওটা দুজনের দিক থেকেই। ও, কি ধারণা? নিজের থেকে? মানে আমি ভাবছি যে নিজের থেকে থাকে না, যে ওর প্রতি মুগ্ধতা, ওর প্রতি ভালো লাগা, ভালোবাসা, সেগুলো ওর প্রতি মুগ্ধতা, ওর প্রতি ভালো লাগা আমার সব সময় পর্দার মানুষদের প্রতি। যেমন আমি যখন স্কুলে পড়ি তখন আমি মাহফুজ ভাইয়ের প্রেমে পড়া, কারণ আমার স্কুল হচ্ছে 93 থেকে 98। সে সময় সবচেয়ে বেশি নাটক শমী আপু, মাহফুজ ভাই, বিপাশা আপু, তকির ভাই। আমার মাহফুজ ভাইকে ভীষণ ভালো, যে আমার রোমান্টিক হিরো পছন্দ সবসময়। আচ্ছা, অপূর্বকে পছন্দ। ওকে, এর বাইরে যদি ক্রাশের কথা বলি, যে রুনা খানের ক্রাশকে এখন আমার বদলায় কয়েকদিন। আচ্ছা, এখন এই মোমেন্টে জনি ডেপ। ওকে, আর তার আগে কি ছিল? তার আগে একটু ওরাই হয়ে গেছে। ম্যাট ডেমনকে ভালো লাগে ভীষণ, জনি ডেপকে ভালো লাগে। আচ্ছা, রুনা খানকে নিয়ে যদি কেউ ডেটে যেতে চায়, তার কি শর্তাবলী তার জন্য প্রযোজ্য? যে যেতে চায় তার মধ্যে কোন কোয়ালিটি চাই আমি? গল্প করতে পারতে হবে এবং সেই গল্পতে আমার আগ্রহ থাকতে হবে শুনতে। কি ইউনিক ক্রাইটেরিয়া রে, বাপ রে বাপ। তো কি করব ডেটে গিয়ে, কি হ্যাঁ, মানে তুমি আর যা নিয়ে আমার সাথে কথা বলছো, সেই কথা
শুনবার ব্যাপারে আমার আগ্রহ থাকতে হবে, আমার আগ্রহ ধরে রাখতে হবে। আমার জীবনে টিকে থাকার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে আমাকে সমান সমান ট্রিট করতে হবে, আমাকে সমান সমান সম্মান করতে হবে, আর আমার আগ্রহ ধরে রাখতে হবে। আচ্ছা রুনা আপু, এখন যেটা হয়েছে যে সবার কাছে ফেসবুক আছে, যার যেটা মন চাইলো কাউকে গিয়ে একটা বলে দিল। ফেসবুকে পাওয়া সব থেকে বাজে কমেন্টটা কি মনে আছে, বা খারাপ লেগেছে কোনো কমেন্ট দেখে? না, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, মানে এরকম পজিটিভ থেকেন সবসময়, পজিটিভিটি স্প্রেড করেন আমাদের মাঝে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আপু, খুব ভালো থাকবেন। আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি, তারপরে আপনাকে গিফটটা দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে টাইলক্স সুবাসিত হাইজেনিক ক্লিনার প্রেজেন্টস ফ্রাইডে নাইট। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, তবে আশা করছি আপনাদের সময়টা আজকে একটু হলেও ভালো করতে পেরেছি, সুন্দর করতে পেরেছি। আগামী ফ্রাইডে নাইটে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি। রুনা আপু, অথেন্টিক কসমেটিক ব্র্যান্ড হাইল্যান্ড স্টোরের পক্ষ থেকে আপনার জন্য আছে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।